পার্ট 4। রুস্তম সাইকেল নিয়ে বের হয়েছে। ঘন্টাখানিক সাইকেলের চক্কর দেবে। সাইকেলের চক্কর দেওয়া মানে ব্যালেন্স রাখা। ব্রেন ব্যস্ত থাকে ব্যালেন্স রাখতে, কাজে সে আনন্দিত বা দুঃখিত হওয়ার সময় পায় না। সাইকেলে উঠলে হাওয়ায় ভেসে থাকার অনুভূতি হয়, সেটাও খারাপ না। মানুষ ছাড়া কোনো প্রাণী কি হাওয়ায় ভাসার কল্পনা করে? একটা কুকুর বা একটা ভেড়া কি অবসর সময় কখনো ভাবে সে হাওয়ায় উঠছে? সাইকেল চালিয়ে রুস্তম ঘরে ফিরল। বারান্দার বেতের চেয়ারে গম্ভীর মুখে চশমা পরা এক বালক বসে আছে। তার হাতে অদ্ভুত এক খেলনা, কাঠির মাথায় কাঠঠোকরা পাখি। পাখিটাকে ছেড়ে দিলে সে কাঠি টুকরাতে টুকরাতে নিচে নামতে থাকে। রুস্তম কি ছেলেটাকে কল্পনায় দেখছে? মনে হয় না। চশমা পরা গম্ভীর মুখের কোনো ছেলে তার কল্পনায় নেই। রুস্তম বলল, তুমি কে? ছেলে ইংরেজিতে জবাব দিল, মাই নেম ইজ নো, বেঙ্গলি নো। এখানে তোমাকে কে এনেছে? আমাদের ড্রাইভার নিয়ে এসেছে। আমি 1 ঘন্টা থাকবো। 1 ঘন্টার মধ্যে 15 মিনিট চলে গেছে। তুমি কোথায় ছিলে? সাইকেল চালাচ্ছিলাম। মেড পার্সন সাইকেল চালাতে পারে না। তোমাকে কে বলেছে? আমি জানি, কারণ আমার অনেক বুদ্ধি। তুমি কি আমাকে চিনতে পেরেছো? ইউ আর মাই ড্যাড। কিভাবে চিনলে? মার ঘরে তোমার 3টা ছবি আছে। তুমি কি আমার সঙ্গে হ্যান্ডশেক করবে? করব। রুস্তম হাত বাড়িয়ে ছেলের হাত ধরল। হঠাৎ করে রুস্তমের চোখে পানি এসে গেল। ছেলে গম্ভীর গলায় বলল, তুমি ম্যাড পার্সন না। ম্যাড পার্সন শুধু হাসতে পারে, কাঁদতে পারে না। তোমার ডাকনাম না? ভালো নাম কি? ভালো নাম বিভাস। বিভাস অর্থ সূর্য, দ্য সান। সূর্য পৃথিবী থেকে কত দূরে জানো? জানি না। সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। স্কুলে শিখিয়েছে? হ্যাঁ, আমি রাইম মিলাতে পারি। তুমি কি পারো? ব্যাপারটা বুঝতে পারছি না, বুঝিয়ে বলো। বিভাস বলল, আমার নাম বিভাস। পানিতে ভাসছে একটা হাঁস, বিভাসের সঙ্গে হাঁসের রাইম। রুস্তম বলল, মনে হয় আমি পারবো। বিভাস বলল, আমি একটা করে সেন্টেন্স বলো, তুমি রাইম করবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। The sun is hot. রুস্তম বলল, the sun is hot, but I am not. I feel cold. My son is bold. I love my son. He is such a fun. বিভাস বলল, তুমি খুব ভালো রাইম করতে পারো। তুমি কি আমাকে দেখে খুশি হয়েছো? খুব খুশি হয়েছি। মা বলেছে তুমি কোনো কিছুতেই খুশি হও না, আবার দুঃখও পাও না। রুস্তম বলল, আমি খুশি হই আবার দুঃখও পাই, তবে দুঃখ পেলেও কাউকে বুঝতে দেই না। আনন্দে থাকার চেষ্টা করি। আমার ডাক্তার আমাকে সবসময় আনন্দে থাকতে বলেছে। তুমি কি এখন আনন্দে আছো? হ্যাঁ। তুমি কি আমাকে 1 পিস কাগজ আর কলম দিতে পারবে? পারবো। কি করবে? ছবি আঁকবে? না, মাই ফাদার অ্যাসেটা লিখবো। আগে যেটা লিখেছিলাম সেটা ভুল ছিল। রুস্তম বলল, তোমার লেখা শেষ হলে আমি কি পড়ে দেখতে পারবো? পারবে। তার বাবাকে লেখা বিভাসের রচনাটা এরকম, মাই ফাদার ইজ এ লাভিং পারসন। হি ক্যান মেক রাইমস উইথ অলমোস্ট এনিথিং। হি লাইকস টু রাইড বাইক। এ ম্যাড পারসন ক্যানট রাইড বাইক, সো হি ইজ নট এ ম্যাড পারসন। হি ইজ পোর এ সায়েন্স. He could not tell the distance between earth and sun. When my father shook his hand with me, he cried. This again shows that he is not a mad person. Mad persons cannot cry. They can only laugh. Ha ha ha. বিভাস 1 ঘন্টার জন্য এসেছিল। ঘড়ি দেখে 1 ঘন্টা পার করে বলল, যাই? রুস্তম বলল, যাও। বিভাস বলল, মা বলেছে তুমি গুড পেইন্টার। আমি তোমার জন্য একটা ছবি নিয়ে এসেছি। ছবিটা ভালো হয়নি, আমি এর চেয়ে ভালো ছবি আঁকতে পারি। রুস্তম ছেলের ছবি হাতে নিল। ছবিটা একটা জবা ফুল আঁকা। রুস্তম বলল, ছবি দেখে আমি বুঝতে পারছি তুমি জবা ফুলে গেছো, কাজে ছবিটা ভালো হয়েছে। তুমি কি জবা ফুলের ইংরেজি জানো? জানি। সাধারণভাবে জবাকে বলে চায়না রোজ। মূল ইংরেজি হলো হিবিস্কাস রোজা সাইনেন্সিস। বাবা, তুমি গুড বয়। বিভাস একবারেই তার বাবাকে বাবা ডেকে গাড়িতে উঠে গেল। রুস্তম তার ছেলের ছবি আইকে গাম দিয়ে লেখা টেবিলের সামনে সেটে দিল। সাজ্জাদ আলী লোক মারফত তার ছেলেকে একটা চিঠি পাঠিয়েছেন। যে চিঠি নিয়ে এসেছে তার নাম ছগির। তার চেহারায় কি কারণে জানেন এই দুর্ভাব প্রবল। কোঠা থেকে প্রায় বের হয়ে আসা চোখের কারণ হতে পারে। ছগিরের পোশাক আশাক পরিষ্কার, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে নোংরা পোশাক পরে আছে। তার গা থেকে গরম মশলার গন্ধ আসছে। ছগির বলল, পত্র মন দিয়ে পাঠ করেন। আমাকে কিছু টাকা দেওয়ার কথা আছে। টাকা দেন, চলে যাব। ভুক লেগেছে, খানা খেতে হবে। রুস্তম বলল, আমার এখানে খান, রান্না হয়ে গেছে। আমি 2 বেলা বিরিয়ানি খাই, অন্য কিছু খাই না। এই জন্য আমার আরেক নাম বিরিয়ানি। ছগির, সকাল নাস্তা কি খান? নাস্তার মধ্যে হিসাব আছে। খাসির তেহারে খাই, বৃহস্পতিবারে খাই মুরগির লটপটি দিয়ে পরোটা। মুরগির লটপটিটা কি? মুরগির লটপটি কি সেই হিসাব আপনাদের পরে দিব, আগে পত্র পাঠ করেন। জেলখানা থেকে পত্র বের করার দিক দাঁড়িয়ে আছে। রুস্তম চিঠি পড়তে শুরু করলো। 786। বাবা রুস্তম, তুমি কি ভাবো জেলখানায় আছি বলে তোমাদের কোনো সংবাদ পাই না? তোমার এবং তোমার বোনের উপর নজরদারি করার জন্য আমার লোক আছে। তোমার বোন যে কাণ্ড করেছে তার ক্ষমা অন্যদের কাছে থাকতে পারে, আমার কাছে নেই। এই পত্র নিয়ে যে তোমার কাছে গিয়েছে তার নাম বিরিয়ানি ছগির। যে কোনো কাজে তুমি তার উপর ভরসা করতে পারো।
যে বচ্চার সঙ্গে তোমার বোন পালিয়েছে তাকে শিক্ষা দেওয়ার জন্য তুমি ছবিকে ব্যবহার করতে পারো। আমার শরীর ভালো না, আমি বিরাট অশান্তিতে আছি, পায়ে পানি এসেছে। মেয়েদের পেটে সন্তান এলে পায়ে পানি আসে, আমার পেটে সন্তান আসার কোনো কারণ নেই, কিন্তু পায়ে পানি। জেলের ডাক্তার বলছে কিডনি সমস্যা, কিডনি সমস্যা হলে নাকি পায়ে পানি আসে। আমার রাতের ঘুম জন্মের মতো বিনাশ হয়েছে। গত মাসের 3 তারিখ থেকে রাতের ঘুম শেষ। ওই তারিখে জেলখানায় মুসাগুন্ডার ফাঁসি হয়। ফাঁসির আগে সে বিকট চিৎকার করতে থাকে, আমারে মারিস না, আমারে মারিস না। তারপর থেকে প্রতিবার এই চিৎকার শুনে ঘুম ভাঙে। বাকি রাত আর ঘুমাতে পারি না। আমি একা যে শুনি তা না, সবাই শুনে। জেলা সাহেব নিজেও শুনেছেন। আজীব ঘটনা। এই চিৎকারের হাত থেকে বাঁচার জন্য আমাকে জেল থেকে বের হতে হবে। এ বিষয়ে তুমি, তোমার বোন, তোমরা কিছুই করছো না। বিরাট আফসোস। যাই হোক, আমার নিজের ব্যবস্থা আমি নিজেই করব। শত দুঃখের মধ্যে একটা ভালো সংবাদ হলো, গোলাম মোল্লা এবং তার ড্রাইভার র্যাবের হাতে ধরা পড়েছে। এটা পাকা খবর। তার ড্রাইভারের নাম মনু, সে পাকা সন্ত্রাসী। গোলাম মোল্লার ডান হাত বাম হাত দুটেই সে। সবাই মনু ড্রাইভারকে অতি ভালো মানুষ হিসেবে জানে। অন্যের কথা বাদ দাও, আমি নিজেই তাই জানতাম। যাই হোক, নিয়মিত ওষুধ সেবন করবে, যে কোনো প্রয়োজনে শরীরের সাহায্য নেবে। ইতি তোমার হতভাগ্য পিতা এস আলী, বিএসসি অনার্স। চিঠি শেষ করে রুস্তম বলল, আপনাকে কোনো টাকা পয়সা দেওয়ার কথা চিঠিতে লেখা নেই। ছকির হতভম্ব গলায় বলল, বলেন কি? চিঠি আমার কাছে দেন, পড়ে দেখি। আমাকে 5,000 টাকা ক্যাশ দেওয়ার কথা। ছকির চিঠি পড়ল, সে অবাক। আসলেই টাকা পয়সার কোনো উল্লেখ নেই। ছকি বড় নিঃশ্বাস ফেলে বলল, 786 যে লেখা, এটা কি টাকার পরিমাণ? না, এটা একটা সাংকেতিক সংখ্যা। এর অর্থ বিসমিল্লাহির রহমানির রহিম, জীবনের প্রথম শুনলাম। রুস্তম বলল, অনেক কিছুই জীবনে প্রথম শুনতে হয়। একটা বলবো? বলেন শুনি। সূর্যের আরেক নাম বিভাস, এটা জানেন? না। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, এটা জানেন? না। জবা ফুলের আরেক নাম চীনা গোলাপ, এটা জানেন? না। আপনার যদি নতুন কিছু জানতে ইচ্ছা করে চলে আসবেন, আমি শোনাবো। আপনি তো আজীব লোক। এখন বলেন, আপনার কোনো কাজ আছে? কন্টাকে কাজ করে দেব। আমার একটা কাজ আছে। মুনিয়া মেয়েটাকে বলতে হবে সে যেন চলন্ত ট্রাকে লাফ দিয়ে নিচে না পড়ে। বেশি ভাবলে এটা তার মাথায় ঢুকে যাবে, তখন সে সত্যি চলন্ত ট্রাকের সামনে পড়বে। ইনহিবিটেশন কেটে গেলে মানুষ যে কোনো কাজ করতে পারে। মুনিয়াকে এই কথা বলতে হবে। জি। সে থাকে কোথায় আমি জানি না। তাকে যশোর নাইট কোচে তুলে দেওয়া হয়েছে। তার কোনো পিকচার কি আছে আপনার কাছে? না, তবে আমি ঠিক করেছি তার একটা ছবি আঁকবো। আর্টিস্ট হোসেন মিয়া আউটলাইন এঁকে আমার অনেক সুবিধা করে দিয়েছে। ছবির উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনার সঙ্গে অনেক প্যাচাল পড়লাম, এখন উঠি। আপনার দামাগে সমস্যা আছে। ভালো পীর ফকির দেখে একটা তাবিজ দেন। আপনাকে পছন্দ হয়েছে বলে কথাটা বললাম। বিরিয়ানি খেতে যাবেন? হ্যাঁ, আপনাকে তো বলেছি আমার একমাত্র খাদ্য বিরিয়ানি। আমার ঠিকানাটা লিখে রাখেন, এমন জায়গায় রাখেন যেন চোখের সামনে থাকে। যে কোনো সময় আমার প্রয়োজন পড়বে। ভালো মানুষের প্রয়োজন নাই, এখন সময় খারাপ, এখন শুধু দুষ্টের প্রয়োজন। আপনাকে বিরিয়ানি আনিয়ে দিচ্ছি, আমার সঙ্গে দুপুরে খাবার খান। বাবা চিঠিতে টাকার কথা কিছু না লিখলে আপনাকে আমি টাকা দিব। কেন দিবেন? আমার বাবা মিথ্যুক মানুষ, তিনি টাকার লোভ দেখিয়ে কাজ করিয়ে নিতে পছন্দ করেন। আপনার বেলাতেও এই কাজ করেছেন। আপনি যে সত্যি কথা বলছেন তা বুঝতে পারছি। কিভাবে বুঝলাম সেটা বলতে পারবো না, আমার মাথা ঠিক নেই, সব কথা গুছিয়ে বলতে পারি না। আমি আপনাকে পাগলের তেল এনে দিব, এই তেল 1 সপ্তাহ মাথায় মাখবেন, ইনশাল্লাহ আরোগ্য হবেন। যদি আরোগ্য না হন, আমি নিজের গু নিজে চেটে খাবো। বিরিয়ানির বদলে গু খাবেন? অবশ্যই খাবো, একবার যখন বলেছি তখন খাবো। ধোয়া লুঙ্গি আছে? গোসল করবো, গোসল না করলে আমি খানা খাই না। যতবার খানা ততবার গোসল। ধোয়া লুঙ্গি আছে। বিরিয়ানি কোথায় কে আনাবেন? মগবাজারের তাজ হোটেল রেটটা ভালো, কাউকে পাঠায় দেন, নিয়ে আসবে। ম্যানেজারকে যান, আমার নাম বলে কি হবে? মাংস ঠিক মতো দিবে, ঘাড়ের মাংস দিবে, আলু 1-2 পিস বেশি দিবে। ছকি দুপুরে খাওয়া শেষ করে লম্বা ঘুম দিল। ঘুম ভাঙলো সন্ধ্যার পর। সে খালি গায়ে স্বাভাবিক ভূমিতে ঘুরে বেড়াতে লাগলো, যেন এই বাড়ি তার নিজের। চায়ের কাপ হাতে একসময় রুস্তমের ঘরে ঢুকলো। রুস্তম লেখালেখিতে ব্যস্ত। রুস্তমের সামনে চেয়ারে বসতে বসতে বলল, কি লেখেন? রুস্তম বলল, প্রনাশের মৃত্যুর অংশটা লিখছি। প্রনাশকে? আমার উপন্যাসের চরিত্র। সে মারা যাওয়ার পর উপন্যাস শুরু হয়। কিভাবে মারলে তাকে ভালো হবে এটা বুঝতে পারছি না। অনেকভাবে লিখেছি, কোনোটাতেই পছন্দ হচ্ছে না। আপনাকে পড়ে শোনাবো? আপনার কাছে কোনটা ভালো লাগে যদি বলেন। ছবির হাই তুলতে তুলতে বলল, পড়েন শুনি। সোলো পড়বেন? রেলগাড়ির মতো পড়লে কিছু বুঝবো না। রুস্তম প্রনাশের মৃত্যুর সব ভার্সন বলল। ছবি বলল, সিনেমা হলে মৃত্যু সবচেয়ে ভালো। কেন? পাবলিক বিরাট ক্যাসাল শুরু করবে। পাবলিক আসছে বই দেখতে, মৃত্যু দেখতে আসে নাই। টিকিট কাটা পাবলিক, হই হুল্লা হবে, চেয়ারের গদি কাটা হবে, এর মধ্যে কয়েকটা ককটেল ফুটবল খেলা জমবে। ককটেল না থাকলেও চলবে। কোক ফান্টার বোতল ভালো মতো ঝাঁকি দিয়ে যদি ফিক্কা মারেন, ককটেল ফোটার আওয়াজ হবে। শেষমেশ সিনেমা পর্দায় আগুন। ছবির চোখ কোটর থেকে অনেকটা বের হয়ে এসেছে, চোখ চকচক করছে। উসমান মামার ছবির চোখের সামনে দৃশ্যটা দেখতে পাচ্ছে। বড় লেখকদের লক্ষণ, বড় লেখকরা চোখের সামনে সব দেখতে পান। প্রণাশবাবুর পরিবারের বয়স কত? বয়স অল্প। অল্প কতটা ঠিক মতো বলেন? ধরুন 22-23। চেহারা ছবি কেমন? মিষ্টি চেহারা আবার ঝাল মিষ্টি কি? চোখ মুখের কাটিং কেমন? ভালো। নাক মোটা না খাড়া? সামান্য মোটা। ঠোঁটের অবস্থা কি? পাতলা না মোটা?
নাকের সঙ্গে মিল রেখে ঠোঁটো খানিকটা মোটা, গাত্র বর্ণ কালো, কালো না শ্যামলা। প্রণয়বাবুর মৃত্যুর পর তার স্ত্রীর গতি কি হবে কিছু চিন্তা করেছেন? তাকে একটা ভালো মুসলমান ছেলের সঙ্গে শাদীর ব্যবস্থা করেন। মেয়েটা কলমা পড়ে মুসলমান হবে, তারপর শাদী। ছেলে গরিব ঘরে, বিবাহের পর তার ভাগ্য খুলে যাবে, 2 হাতে টাকা আসতে থাকবে। ধানমন্ডিতে ফ্ল্যাট কিনবে, গাড়ি কিনবে। গাড়ি 2টা দিয়ে দেন, একটা তার আর একটা তার স্ত্রীর। ছেলের আপন ভাই বিষয়টা ভালো চোখে দিবে না, তার না যেন আপন ভাইয়ের স্ত্রীর দিকে। সে সময় ভাইয়ের বাসায় উপস্থিত হয়, ভাবির জন্য সে দেওয়া না। মেয়েটা শুরুতে না করলে একসময় তার মন দুর্বল হয়। দুজনে মিলে ঠিক করলো পথের কাটা দূর করবে। 10,000 টাকা কন্টাকে তারা একজনকে ঠিক করে, মনে করেন তার নাম ছগির। রুস্তম বলল, এই গল্পটা আর শুনতে চাচ্ছি না। শুনতে না চাইলে শুনবেন না, জোর জবরদস্তি করে আপনারা কিছু শোনাবো না। বিরিয়ানি ছবির জোর জবরদস্তি করে কোনো কিছু পছন্দ করে না। হোটেলের নাম সানগ্রিলা, হোটেল না, স্বপ্নপুরী। স্বপ্নপুরীর লনে আমিন মুখ ভোতা করে বসে আছে, তার সামনে টলটলে পানির নহর, সেখানে রঙিন মাছ ঘুরঘুর করছে। আমিনের মাথার উপর লাল টাল এর ছাদ, বাগান বিলাস ছাদকে ঘিরে রেখেছে। বাগান বিলাস ফুটিয়েছে নীল পাতা। কিছুদূর পরপর বার্ড অফ প্যারাডাইস নামের কলাবতী ধরনের গাছ। গাছগুলোর দিকে তাকালে মনে হয় পৃথিবী এত সুন্দর কেন। আমিন ভাই পীরের প্রতি কৃতজ্ঞ। তার ধারণা যা ঘটছে ভাই পীরের তাবিজের কারণে ঘটেছে। এই তাবিজ এখনো তার গলায় পড়া। আমি ঠিক করে রেখেছে বাকি জীবন সে তাবিজ গলায় ঝুলিয়ে রাখবে। ভাই পীরের তাবিজ বেশ অদ্ভুত। তিনি তার খাওয়া সিগারেটের ছাই খানিকটা ভরে দিয়েছেন, বলেছেন কাজ হলে এতেই হবে। কাজ হচ্ছে তা তো দেখাই যাচ্ছে। সামিনা 2 গ্লাস অরেঞ্জ জুস নিয়ে ঢুকলো। আমিনের সামনে গ্লাস রাখতে রাখতে বলল, মুখ ভোতা করে বসে আছো কেন? আমিন বলল, আফতাব বদটা কোথায়? সে কোথায় আমি কি করে জানবো? যে সে টের পেয়েছে আমি তাকে এনেছি চরণদার হিসেবে, তারপর থেকে সে নিখোঁজ। সুন্দর একটা জায়গায় বসে আছো, মুখ থেকে ভোতাভাব দূর করো, 2 একটা ভালো কথা বলো, 4-5 লাইনের একটা কবিতা বলো। আমার কবিতা মুখস্থ থাকলে তো কাজই হতো। স্কুলে পড়া কোনো কবিতা মনে নেই? ওই দেখা যায় তাল গাছটা মনে আছে। তাল গাছের কবিতাটাই বলো। সত্যি বলবো? হ্যাঁ, 2 লাইন হলেও বল। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচ্ছা। সামিনা বলল, তোমাকে দেখে খুব ভালো লাগছে। কতটা ভালো লাগছে জানতে চাও? চাই। মনে হচ্ছে আমার জীবনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, আমি ভেস্তে আছি। দেখো আমার চোখে পানি এসে গেছে। আনন্দে যখন চোখে পানি আসে সেই চোখের পানি লোনা হয় না, এটা জানো? না। আঙ্গুলে করে চোখের পানি দিয়ে জিভ লাগিয়ে দেখো, লোনা লাগবে না। মিষ্টি লাগবে? লাগতেও পারে, তবে লোনা লাগবে না। আমি আঙ্গুলে করে চোখের পানি দিয়ে জিভে ছোয়ালো। অবাক হয়ে বললো, আসলে তো নুন লাগছে না, বরং মিষ্টি ভাব আছে। কমলা রসটা খাও, এর মধ্যে কিছু একটা দিয়েছে, খেতে অদ্ভুত ভালো হয়েছে। আমিন গ্লাসে চুমুক দিয়ে বললো, আসলেই তো অদ্ভুত। সামিনা বললো, এদের কাছ থেকে রেসিপি নিয়ে যাব। আমিন বললো, তোমাকে কি যে সুন্দর লাগছে। সামিনা বললো, প্রেগনেন্সির সময় সব মেয়েকেই সুন্দর লাগে, তখন ব্যালেন্সড হরমোন সিক্রেশন হয় এই কারণে। এখন কাজের কথা বলি। আমি তোমাকে নিয়ে 1 মাস ঘুরবো, অবশ্যই। আজ শপিং এ যাবো, যমজ বাচ্চাদের জন্য বেবি স্ট্রলার পাওয়া যায়, সেটা কিনবো। তোমার যমজ বাচ্চা হবে নাকি? আমার ধারণা তাই, হোক বা না হোক আমি ডাবল স্ট্রলার কিনবো। তোমার কিনতে ইচ্ছে হলে অবশ্যই কিনবে। আমি ওদের একজন নামও ঠিক করেছি, আয়েলিতা। অন্যজন নাম তুমি রাখবে। মেয়ে হচ্ছে? এখনো তো জানি না কি হচ্ছে, আমার মন বলছে যমজ মেয়ে। 4 মাস পার হলে ডাক্তার আল্ট্রাসোনোগ্রাফি করে বলতে পারবে। আমিন বলল, একজন ভালো ডাক্তারের খোঁজ বের করো তো, আমি ডাক্তার দেখাবো। তোমার কি হয়েছে যে ডাক্তার দেখাবে? গায়ে দুর্গন্ধ। সামিনা বলল, তোমার গায়ে কোনো দুর্গন্ধ নেই, তোমাকে রাগাবার জন্য এসব বলছি। বলো কি? সামিনা হাসতে হাসতে বললো, আমি একটা বই কিনেছি, সেখানে মানুষকে রাগানোর নানান কৌশল দেওয়া আছে। ওইটার নাম হাউ টু অ্যানয় সামওয়ান। 2 একটা কৌশল বলো তো, আমিও শিখে রাখি। সামিনা জুসে চুমুক দিতে দিতে বললো, পুরুষ মানুষ সবচেয়ে বেশি রাগে যখন ভদ্রভাবে তাকে বোকা বলা হয়। তুমি যদি কাউকে বলো তোমার আইকিউ রুই মাছের চেয়ে বেশি, তাহলে সে রাখবে। সামিনা বলল, তুমি বাংলাদেশের সেরা বোকাদের একজন, কাজেই তুমি বুঝতে পারবে না। আমিন হাসলো। সামিনা তাকে বোকা বলছে এটাও শুনতে ভালো লাগছে। আমিন বলল, অরেঞ্জ জুস খেয়ে মাথা ঘুরছে কেন বলো তো? সামিনা বলল, তুমি অরেঞ্জ জুস খাচ্ছ না, তুমি খাচ্ছ টিকুইলা সানরাইজ, এই জন্য মাথা ঘুরছে। অরেঞ্জ জুসের সঙ্গে টাকিলা মেশানো। টাকিলা জিনিসটা কি, মদ নাকি? নাম ধাম কোথেকে শিখেছো? তোমার বন্ধু আফতাব সাহেবের কাছে শিখেছি, ওস্তাদ লোক, তোমার মতো ওস্তাদ না। সামিনা হাসতে হাসতে বললো, তা ঠিক। তোমাকে আরেকটা টাকিলা সানরাইজ দিতে বলি? পাগল নাকি? আমার কথা শুনে আরেকটা নাও, খেয়ে মাতাল হয়ে যাও। লাভ? মাতাল হলে এক একজন এক এক ধরনের কাণ্ড করে, তুমি কি করো সেটা আমার দেখার ইচ্ছা। মাতাল হয়েছে কিনা বুঝবো কিভাবে? মানে হাসতে হাসতে বলো, যখন দেখবে তোমার সামনে 2জন সামিনা বসে আছে, তখন বুঝবে তুমি মাতাল। 2টা সামিনা? একটা রিয়েল আর একটা আনরিয়েল। আমি আগ্রহ নিয়ে টাকিলা সানরাইজ খাচ্ছে, তার খুব ইচ্ছা করছে 2জন সামিনা দেখে। রুস্তম মুনিয়ার আউটলাইন করা ক্যানভাস নিয়ে বসেছে, তার ছবি আঁকা আগ্রহ নিয়ে দেখছে তার পুত্র বিভাস। রুস্তম খুব ভালো করে জানে বিভাস তার সামনে নেই, তার ব্রেন বিভাসকে তৈরি করেছে, এমন ভাবে করছে যে রুস্তম ইচ্ছা করলে ছেলেকে স্পর্শ করতে পারে। বাবা, তোমার ছবিটা খুব সুন্দর হচ্ছে।
ধন্যবাদ। ছবিটার গায়ে কাপড় নেই কেন? আমার আর্ট টিচার আউটলাইন এইভাবে করে দিয়েছেন। তুমি কাপড় পরিয়ে দিও। আচ্ছা, মেয়েটাকে, ওর নাম মুনিয়া। ছবিতে মেয়েটাকে যে সজ্জায় সুন্দর লাগছে, সে কি এত সুন্দর? আমার আঁকা জবা ফুলের ছবিতে তুমি কি এই মেয়েটির ঠিকানা লিখে রেখেছো? না, মুনিয়ার ঠিকানা আমি জানি না। জবা ফুলের ছগিরের ঠিকানা লেখা। ছগিরকে? সে একজন দুষ্ট লোক। দুষ্ট লোকদের কোনো ঠিকানা থাকে না বাবা, দুষ্ট লোকরা থাকে জেলখানায়। কিছু দুষ্ট লোক জেলখানার বাইরে থাকে, আবার কিছু ভালো মানুষ থাকে জেলখানায়। আমার বাবা কোনো খুন করেন নাই, মা নিজে দড়ি পেঁচিয়ে ফাঁস দিয়েছিলেন। অথচ দেখো, খুনের দায়ে বাবা জেলখানায়। তোমার বাবা ভালো মানুষ, ধান্দাবাজ বোকা মানুষ, তবে জেলে থাকার মতো খারাপ না। বাবা, আমি এখন চলে যাই, দেরি করলে মা বকা দেবে। আচ্ছা যাও, তোমার জানলা বন্ধ করে দাও বাবা, বৃষ্টির পানি ঢুকছে। রুস্তম জানলা বন্ধ করে দেখলো বিভাস নেই, ঘর ফাঁকা। সে ছোট্ট নিঃশ্বাস ফেলে ছবি আঁকতে বসলো। দরজার বাইরে থেকে ছবির বলল, রুস্তম ভাই, কার সঙ্গে কথা বলছিলেন? আমি দেখলাম আপনি হাত পা নেড়ে কথা বলছেন। আপনার অবস্থা তো ভালো না। পাগলের তেলটা নিয়ে আসা দরকার, নারায়ণগঞ্জ থেকে আনতে হবে। দেখি কাল পরশু চলে যাব। রুস্তম বলল, আচ্ছা, আপনি তো ভালো পিকচার আঁকেন। আমার এক বন্ধু ছিল শামীম নাম, সেও ভালো পিকচার আঁকতো। রিক্সার পিছনে ভালো ভালো পিকচার সব তার আঁকা। শাবানা ম্যাডামের এমন এক পিকচার এঁকেছিল, আমি বললাম, দোস্ত, পায়ের ধুলা দিয়ে চেটে খাবো। আপনি যে মেয়েটাকে আঁকতেছেন সে কে? তার নাম মুনিয়া। ও আচ্ছা, এর কথাই আমাকে বলেছিলেন। মেয়ে তো বেহেস্তের হুড়ের চেয়েও সুন্দর, চোখ বন্ধ করে ফিল্মের হিরোইন হতে পারবে। কুসুম ছোট্ট নিঃশ্বাস ফেলল। পেন্টিং এ মেয়েটা যত সুন্দর লাগছে, বাস্তবে ততটা সে না। এই ছবির মেয়ের সৌন্দর্য আরোপিত। কে আরোপ করেছে? এই প্রশ্নের উত্তর নেই। ছবি ঘরে ঢুকে রুস্তমের সামনে বসলো। হাই তুলতে তুলতে বলল, আপনার এখানে আরামে থাকলাম, এখন চলে যাব। রুস্তম বলল, কোথায় যাবেন? কোথায় যাব বলবো না, বিপদ আছে। কি বিপদ? ধরেন আমার খোঁজে পুলিশ এসে আপনাকে ধরলো। ডলা দিতে দিতে বলল, বিরানি ছবির কোথায়? আপনাকে তখন বলতেই হবে, পুলিশের কাছে ধরা খেয়ে যাব। বুঝেছেন সমস্যা? তবে আপনাকে বলা যায়, আমি উঠবো তাজ হোটেলে, তাদের সাথে ব্যবস্থা আছে। যেখান থেকে আপনার জন্য বিরিয়ানি আনা হয়, সে হোটেলে। আপনার ছেলে মেয়ে নেই? এক মেয়ে ছিল, তার হিস্টোরি শুনবেন? শুনবো। মেয়ের নাম সকিনা, আমি ডাকতাম সখী। আমি মেয়ে আর মেয়ের মা থাকতাম বিএনপি বস্তিতে। বিএনপি বস্তি চেনেন? না, না চিনলেও চলবে। সখীর বয়স তখন 6 কিংবা 7। সে বিরিয়ানি খাবে, ভাত খাবে না। আমি ঠেলা চালাই, মেয়ের জন্য বিরিয়ানি কই পাবো? তারে বুঝাই বললাম, সে বুঝ মানে না। হেসে দিলাম থাপ্পড়। রাত্রে মেয়ের জ্বর আসলো। জ্বরের মধ্যে বিড়বিড় করে বলল, বাবা বিরিয়ানি খাবো। মেয়েটা মারা গেল পরদিন দুপুরে। তার মৃত্যুর পর থেকে আমি বিরিয়ানি ছাড়া কিছু খাই না। যে বিরিয়ানির জন্য আমার সখী মা মারা গেল, আমি ঠিক করলাম বাকি জীবন এই জিনিসই খাবো। মেয়েটার মা কোথায়? জানি না কই আছে। 5 বছর জেলে খাটলাম, বাইরে হয়ে তারে আর পাইনি। খোঁজ করেছেন? এক একজন এক এক কথা বলে। কেউ বলে মারা গেছে, কেউ বলে বেশ্যাপল্লীতে আছে। রুস্তম বলল, আপনার বিরিয়ানি খাবার গল্প শুনে মন খারাপ হয়েছে। আমার সহজে মন খারাপ হয় না, আজ হয়েছে। আপনার মেয়ের কোনো ছবি আছে? তাকে দেখতে ইচ্ছা করছে। আমার কলজের মধ্যে ছবি আছে, আর কোনোখানে নাই। রুস্তম ভাই, আমি সকালে চলে যাব। আপনার জন্য পাগলের তেলের ব্যবস্থা করব, এ বিষয়ে নিশ্চিন্ত থাকেন। আপনার কোনো শত্রু থাকলে নাম ঠিকানা দেন, শেষ করে দিয়ে আসবো। তার জন্য কোনো টাকা পয়সা নিব না। বাবা রুস্তম আলী, দোয়া গো। আমি তোমার উপর বিরক্ত, মহাবিরক্ত, মহারও অধিক বিরক্ত। তোমার মাথায় কিছু সমস্যা আছে, এই বিষয়ে আমি অবগত আছি। আবার তুমি যে বদ্ধ উন্মাদ না, এই বিষয়ে আমি জানি। কিন্তু তুমি এখন যা করছো তা কোনো বদ্ধ উন্মাদও করবে না। শুনলাম বিরানি ছগির এখন তোমার সঙ্গেই থাকে, খায়, ঘুমায়। ইহা কি? ছগির কি বস্তু তা কি তুমি জানো? 5-10 হাজার টাকার বিনিময়ে সে মানুষ খুন করতে পারে। র্যাব পুলিশ তার সন্ধানে আছে। তারা ছগিরকে যখন তোমার বাড়ি থেকে উদ্ধার করবে, তখন কি তোমাকে ছাড়বে? চিঠি পাওয়া মাত্র কিছু টাকা পয়সা দিয়ে ছগিরকে বিদায় করবে। ইহা পিতৃ আজ্ঞা। কথা না উন্নত হলে তোমাকে ত্যায্য পুত্র করা ছাড়া আমার গতি নেই। আমার শরীর ভালো না, রাত্রে 1 ফোঁটা ঘুমাতে পারি না। মুসাগুন্ডার ফাঁসির ঘটনা লিখেছিলাম। ফাঁসির পূর্বে সে চিৎকার করেছিল, আমারে মারিস না, আমারে মারিস না। তার চিৎকার এখন আর কেউ শোনে না, কিন্তু আমি শুনি। বিরাট অশান্তিতে আছি। তবে তোমাকে এইসব বলা বৃথা। তুমি ভালো থাকার চেষ্টা করো। ইতি তোমার হতভাগ্য পিতা, এস আলী, বিএসসি অনার্স। পুনশ্চ 1, বিরানি ছগিরকে বিদায় করো। পুনশ্চ 2, বিরানি ছগিরকে বিদায় করো। পুনশ্চ 3, বিরানি ছগিরকে বিদায় করো। বিরানি ছগিরকে বিদায় করতে হলো না, সে নিজে নিজেই বিদায় হয়ে গেল। রুস্তমের জন্য নারায়ণগঞ্জে পাগলের তেল আনতে গিয়ে র্যাবের হাতে ধরা পড়ল। র্যাবের মেজর ইসমাইল বললেন, তোর হাতে কি? ছগির বলল, স্যার বোতল। কিসের বোতল? বোতলে আছে কি? ছগির দাঁত বের করে বলল, আপনি কি ভাবছেন অ্যাসিড? অ্যাসিড না, পাগলের তেল। 2 বোতল আছে, আপনার প্রয়োজন থাকলে 1 বোতল রেখে দেন। তোর যে সময় শেষ, বুঝতে পারছিস? ইয়ে স্যার, ইংরেজিও জানিস? 2-4টা ইংরেজি না জানলে আপনার মতো মানুষদের সামনে কথা বলবো কেমনে? স্যার কি আমারে ক্রস ফায়ারে দিবেন? কিছু ইনফরমেশন দে, তারপর বিবেচনা করব। তালেব কোথায় আছে বললে ছেড়ে দেবো। ছবির বলল, স্যার আমি পোলাপান না, কেন আমারে বুঝ দেন? তালেব কই আছে বললেও সেও মরবো, আমিও মরবো। এর চেয়ে আমার একা মরা ভালো না?
মেজর ইসমাইল চোখে সানগ্লাস পরলেন। সন্ধ্যার পর মেজর সাহেবের চোখে সানগ্লাস পরা খারাপ লক্ষণ। ছগির রাতের খাওয়া দাওয়া হয়েছে? না। কি খেতে চাস বল? বিরিয়ানি? যে সাথে একটা লাচ্ছি দিয়েন। স্যার আরেকটা বলি, 2 বোতল পাগলের তেল আমি একজনের জন্য কিনেছি, তার ঠিকানা দিতেছি। তেলের বোতল দুটো তার হাতে পৌঁছায় দিবেন। যদি পৌঁছায় না দেন, রোজ হাসরে আমি আপনার ঘাড় কামড়ায় ধরবো। রোজ হাসরে আপনার হাতে বন্দুক থাকবো না, কিন্তু আমার মুখে দাঁত ঠিকই থাকবো। পরদিনে খবরের কাগজে দুর্ধর্ষ সন্ত্রাসী বিনানি ছবির ক্রসফায়ারের মৃত্যুর খবর প্রকাশিত হলো। রুস্তম খবরের কাগজ পড়ে না, কাজে ছবিরের মৃত্যু সংবাদ সে জানল না। দুপুরবেলা অচেনা এক লোক তাকে 2 বোতল পাগলের তেল দিয়ে গেল। আমিনা তারা খেয়ে রুস্তমের বাড়ি ছেড়ে যারা পালিয়ে গিয়েছিল, একে একে তারা সবাই ফিরে আসছে। সবার আগে উপস্থিত হলেন চণ্ডীবাবু। সিঁড়ি ভেঙে দোতলায় উঠে ক্ষমতা তার নেই। ড্রাইভারের কাঁধে ভর দিয়ে অনেক কষ্টে দোতলায় উঠলেন। রুস্তমের সবার ঘরে উকি দিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, স্যার আমার অন্তিম সময়ে উপস্থিত। শেষ কয়েকটা দিন কি আপনার বাড়িতে থাকতে পারি? রুস্তম বলল, অবশ্যই পারেন। চণ্ডীবাবু বললেন, স্যার আপনার জন্য আমার কিছু করতে ইচ্ছা করে, কি করবো বুঝতে পারি না। আমার শক্তি নেই, সামর্থ্য নেই, জ্ঞান বুদ্ধিও নেই। আপনাকে কিছু করতে হবে না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীর খুবই খারাপ। কি হয়েছে বলুন তো? হাঁপানি আগে ছিল, এখন বেড়েছে, আর কিছু না। হাসপাতালে ভর্তি করে দেই, কিছুদিন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে আসুন। আমি হাসপাতালে যাব না, আপনার আশেপাশেই থাকবো। বেশ তো, থাকুন। চণ্ডীবাবু দাখিল হওয়ার পরদিনে ফিটবাবুকে দেখা গেল। তার সবকিছু আগের মতোই আছে, শুধু টাইয়ের রং বদল হয়েছে। এখন টাইয়ের রং সবুজ। রুস্তম সাইকেল নিয়ে বের হচ্ছে, তখন ফিটবাবুর সঙ্গে দেখা। সে ছুটে এসে গেট খুলতে খুলতে বলল, স্যারের কিছু লাগবে? কিচ্ছু লাগবে না। স্যার কি ভালো আছেন? হ্যাঁ ভালো। স্যার আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি নামবে, আজ সাইকেল নিয়ে বের না হলে ভালো হয়। রুস্তম বলল, কোনো অসুবিধা নয়, না হয় কিছুক্ষণ বৃষ্টিতে ভিজবো। স্যার আমি কি একটা ছাতা নিয়ে পিছন পিছন আসবো? না, আপনি ফিরে এসেছেন এটা দেখে ভালো লাগছে। যারা চলে যায় তারা কখনো ফিরে আসে না। স্যার আমাকে তুমি করে বলবেন। আচ্ছা বলবো। রুস্তম সাইকেল নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি নামলো। ঢাকা শহরের রাস্তাঘাট অদ্ভুত। আকাশে ঘন কালো মেঘ দেখা গেলে রাস্তায় পানি উঠে যায়। বৃষ্টি পড়ার প্রয়োজন হয় না। মাথায় বৃষ্টি পড়ছে, রাস্তায় পানি। রুস্তম পানি কেটে এগুচ্ছে। তার চমৎকার লাগছে। পরেশবাবুর মৃত্যুর ব্যাপারটা নতুন করে মাথায় এসেছে। ঝড় বৃষ্টি রাতে তার মৃত্যু হলে কেমন হয়? পথের পাঁচালী উপন্যাসে দুর্গার যেমন মৃত্যু হলো, রুস্তম পরেশবাবুর মৃত্যুর বিষয়টা মাথায় সাজতে সাজতে এগুচ্ছে। পরেশবাবুর মৃত্যু, ঝড় বৃষ্টির রাত, সন্ধ্যা থেকে বৃষ্টি, শস্য বাতাস। মিউনিসিপ্যালিটি ইলেকট্রিসিটি বন্ধ করে শহর অন্ধকার করে দিয়েছে। পরেশবাবু বৃষ্টিতে কাক ভেজা হয়ে ঘরে ফিরলেন। স্ত্রীকে বললেন, গরম পানি করো তো, ড্রেনে পড়ে গিয়েছিলাম, পা কেটেছে, একটা টিটেনাস ইঞ্জেকশন নেওয়া দরকার। পরেশবাবুর স্ত্রী বললেন, কি সর্বনাশ, রক্ত তো তোমার পাজামা ভিজে গেছে, এতটা কাটলো কিভাবে? কথা বলে সময় নষ্ট করো না, তাড়াতাড়ি পানি গরম করো। চণ্ডীবাবুর ফেরা 2 দিন পর বৃহস্পতিবার দুপুরে আর্টিস্ট ফিরে এলো। মনে হয় সে বিরাট কোনো ঝামেলার ভেতর দিয়ে গিয়েছে। চোখ মুখ শুকনা, গায়ের কাপড় নোংরা, পায়ে জুতা নেই, হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। বাম চোখের চারপাশে কালো ছোপ, চোখ লাল হয়ে আছে, চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। রুস্তম বলল, আপনার এই অবস্থা কেন? 2 রাত হাজতে ছিলাম, পুলিশ মারধর করেছে। হাজতে ছিলেন কেন? পুলিশ ধরে নিয়ে গেছে, এই জন্য ছিলাম। ইচ্ছা করে কেউ হাজতে যায়? হাজত তো হোটেল না। পুলিশ ধরলো কেন? এত প্রশ্নের জবাব তো দিতে পারবো না। এখন গরম পানি দিয়ে স্নান করান, তারপর আগুন গরম 1 কাপ চা খাবো। 7 দিন গোসল করিনি। 2 দিন ছিলেন হাজতে, 7 দিন গোসল করেননি কেন? আপনার কাছে কৈফিয়ত দেবো কি জন্য? আপনি কি অ্যাটর্নি জেনারেল? সিগারেট আনিয়ে দিন। 2 দিনে সিগারেট একটা টানও দিতে পারিনি। টাকা নাই যে কাউকে দিয়ে সিগারেট আনাবো। রুস্তম বলল, সিগারেট আনিয়ে দিচ্ছে। আপনার একটা ভালো খবর আছে। ভালো খবরে আমি গুষ্টি কিলাই। আগে গোসল, তারপর গরম চা, সিগারেট, তারপর ভাত খেয়ে ঘুম। আপনার বদদুলা ভাইটা শুনেছি বাড়িতে নেই। ঠিকই শুনেছেন, উনি মালয়েশিয়ায়। থাকবে এটা মালয়েশিয়াতে, আর আসবি না। তোকে বাংলাদেশে প্রয়োজন নেই। আমি একজন আর্টিস্ট মানুষ, আমাকে সিঁড়িতে ধাক্কা দিয়েছেন, একটু হলে পা পিছলে পড়তাম। হোসেন মিয়া 1/2 ঘন্টা সময় নিয়ে গোসল করলো, গরম চায়ের সঙ্গে সিগারেট খেলো। একটা সিগারেটের অর্ধেক শেষ হয়েছে, এর মধ্যে অন্য আরেকটা সিগারেট বের করে দেশলাইয়ের পাশে রেখে দিয়েছে। সে বসেছে রুস্তমের ঘরে, এক দৃষ্টিতে তাকিয়েছে রুস্তমের আঁকা ছবির দিকে। এই ছবি আপনি এঁকেছেন? জি। চোখের পাপড়ি কোবাল্ট ব্লু দিয়ে এঁকেছেন? জি। চোখের মণিতে লেমন ইয়েলো দিয়েছেন কেন? চোখ কোমল করার জন্য। মেয়েটা কি ফিরে এসেছে? না। মন থেকে এঁকেছেন? জি। ছবিটা যে অসাধারণ হয়েছে এটা বুঝতে পারছেন? না। এমন ছবি একটা এঁকে মরে গেলে কোনো ক্ষতি নেই। ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে কি মনে হচ্ছিল জানেন? মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে মেয়েটা কথা বলে উঠবে। ছবি আঁকা নিয়ে আপনাকে অনেক কঠিন কঠিন কথা বলেছি, ফালতু উপদেশ দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করবেন। রুস্তম বলল, আপনার ভালো খবরটা কি এখন বলবো? হোসেন মিয়া ছবি থেকে চোখ না সরিয়ে বলল, বলুন। ফ্রান্স দূতাবাস থেকে চিঠি এসছে। ফ্রান্স সরকার আপনাকে একটা স্কলারশিপ দিয়েছে, 1 বছরের স্কলারশিপ, সব ফ্রি, হাত খরচ হিসেবে সপ্তাহে 50 ইউরো করে দেবেন। এত বড় খবরেও হোসেন মিয়ার ভাবান্তর হলো না, সে ছবির দিকেই তাকিয়ে রইল। হোসেন মিয়া বলল, মুনিয়া মেয়েটাকে এই ছবিটা দেখানো দরকার। মুনিয়া তো রোজই দেখে।
তার মানে মানে আপনি বুঝবেন না, এটা আমার মনের একটা রোগ। হোসেন মিয়া বিড়বিড় করে বলল, ভাই যে হাতে আপনি ছবি এঁকেছেন সেই হাতটা দিন, আমি আপনার হাতে চুমু না খাওয়া পর্যন্ত শান্তি পাবো না। বছর ভরে নতুন বছর এসেছে। সামিনা দুই কন্যার ডাবল স্ট্রলে শুয়ে বড় শপিং মল গুলোতে যাচ্ছে। সামিনার সঙ্গে আমিন। বাচ্চা দুটিকে এক মুহূর্ত না দেখে সে থাকতে পারে না। সে এখন কোনো ব্যবসা দেখে না। মুখে বলে সব গোল্লায় যাক, মেয়ে দুটো ঠিক থাকলেই আমি ঠিক। দুটো ফুটফুটে মেয়ে পাশাপাশি শুয়ে আছে, এই দৃশ্য অনেকেই অবাক হয়ে দেখে। মুগ্ধ চোখে বলে, কি সুন্দর কি সুন্দর। আমিনের খুবই চিন্তা হয়, নজর লাগবে না তো? সেই স্ত্রীর কানে কানে তার দুশ্চিন্তার কথা জানে। সামিনা বলে, দুজনকে কালো মোজা পরিয়ে রেখেছি, নজর লাগবে না। হোসেন মিয়া চলে গেছে ফ্রান্সে, সেখানে সে ভালোই আছে। অবসর সময় অপূর্ব সব ওয়াটার কালার করছে। বিষয়বস্তু বাংলার গ্রাম। তার অনেক ছবিতে শান্ত দিঘির জলের পাশে একটি তরুণীকে বসে থাকতে দেখা যায়। তরুণীর চেহারার সঙ্গে মুনিয়ার সাদৃশ্য আছে। বিভাস দার্জিলিং এ পড়তে গেছে। যাওয়ার সময় বাবার সঙ্গে দেখা করতে এসে হঠাৎ বাবাকে জড়িয়ে ধরে সে খুব কাঁদলো। রুস্তম বলল, কাঁদছো কেন বাবা? বিশেষ করো, সারাক্ষণ তুমি আমার পাশেই থাকবে। আমার খুব ভালো একটা অসুখ হয়েছে, এই অসুখের কারণে আমি আমার পছন্দের যে কোনো মানুষকে আমার পাশে বসিয়ে রাখতে পারি। বাবা, তোমার কথা বুঝতে পারছি না, আমি নিজেও বুঝতে পারছি না। নিজের কাছেও মাঝে মাঝে অদ্ভুত লাগে। মনে করো তুমি দার্জিলিং এ পড়ছো, হঠাৎ আমার ইচ্ছা হলো তোমার সঙ্গে কিছুক্ষণ গল্প করি। ইচ্ছাটা হওয়া মাত্র তোমাকে আমি আমার সামনে দেখবো, তোমার সঙ্গে কথা বলতে পারবো। কম্পিউটার দিয়ে আমার মা আমাকে একটা ল্যাপটপ দিয়েছে। ল্যাপটপের সামনে বসে আমি যখন মার সঙ্গে কথা বলবো, তখন মা তার কম্পিউটারে আমাকে দেখতে পাবে। রুস্তম বলল, অনেকটা সেই রকমই, শুধু কম্পিউটার নেই। বিভাস বলল, মনে হয় তোমার মাথার ভেতর আছে। আমাদের সায়েন্স মিস বলেছেন মানুষের ব্রেন খুব পাওয়ারফুল কম্পিউটার হতে পারে। মানুষের ব্রেনে অনেক মেগাবাইট মেমোরি। মেগাবাইট কি তুমি জানো? না। তুমি সায়েন্সে খুব দুর্বল, তাই না? হ্যাঁ। চাঁদ যে একটা আয়না, এটা জানো? না। আমাদের সায়েন্স মিস বলেছে চাঁদ একটা আয়না। এই আয়নায় সূর্যের আলো পড়ে, আয়না সে আলো পৃথিবীকে পাঠায়। তোমাদের সায়েন্স মিস তো অনেক গুছিয়ে কথা বলেন। আমাদের সায়েন্স মিসের নাম মিস রুমা। তুমি যে ছবিটা আঁকছো মিস রুমা সেই ছবির মতো সুন্দর। তোমাকে একটা গোপন কথা বলবো বাবা? বলো। কাউকে কিন্তু বলতে পারবে না। কাউকে বলবো না। আমি বড় হয়ে সায়েন্স মিসকে বিয়ে করব। আমি কি সেই উৎসবে থাকতে পারবো? দাওয়াতের কার্ড কি পাঠাবে? বিভাস হালকা গলায় বলল, মা তোমাকে কার্ড পাঠাতে দেবে না। তুমি তো পাগল, এই জন্য পাগলদের কোনো অনুষ্ঠানে ডাকতে হয় না। পাগলরা ঝামেলা করতে পারে। তাও ঠিক। আমার গত জন্মদিনে এই জন্য মা তোমাকে দাওয়াত করেনি। মা ভালো করেছে না? হ্যাঁ। মিস রুমা জন্মদিনে এসেছিলেন, তিনি আমাকে একটা অটোগ্রাফের বই দিয়েছেন। বইটা আমি নিয়ে এসেছি। বাবা, তুমি আমার অটোগ্রাফ বইতে কিছু লিখে দাও। রুস্তম বলল, দিঘির কালো জলে আনন্দে ভেসে চলে অলৌকিক এক চন্দ্রহাস আমাদের ছোট্ট বিভাস। ডাক্তার রেনুবালা বিদেশি এক বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়ে চলে গেছেন। রুস্তমের চিকিৎসা বন্ধ। রেনুবালা প্রায় নিউ জার্সি থেকে রুস্তমকে টেলিফোন করেন। তার উপন্যাস কেমন এগোচ্ছে জানতে চান। তিনি রুস্তমকে একটা বইও পাঠিয়েছেন, ব্রেইন অ্যান্ড মাইন্ড। মাসে একবার তিনি টেলিফোনে দীর্ঘ সময় ধরে রুস্তমের সঙ্গে কথা বলেন। টেলিফোনে তার গলা কিশোরীদের গলার মতো শোনায়। তার কথা শুনতে রুস্তমের খুব ভালো লাগে। রুয়াদে সাহেব, জি, রিয়েলিটির নানান রূপ আছে, এটা কি জানেন? না। একজন স্লিপ ওয়াকার যখন ঘুমের ঘরে হেঁটে বেড়ায়, তখন সেটাই তার কাছে রিয়েলিটি। যারা তাকে হাঁটতে দেখছে তাদের রিয়েলিটি কিন্তু ভিন্ন। বুঝতে পারছেন? বোঝার চেষ্টা করছি। আমরা যখন স্বপ্ন দেখি তখন স্বপ্নটাই আমাদের কাছে বাস্তব, আবার যখন জেগে উঠি তখন জাগ্রত অবস্থাটাই বাস্তব। সমস্যা হচ্ছে একজন মানুষের কি দুই ধরনের বাস্তবতা থাকতে পারে? আপনার কি মনে হয়? জানি না, থাকতে পারে। আপনি যেমন অনেক বাস্তবতা নিয়ে বাস করছেন, আপনার সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি একটা বাস্তবতাকে অন্য একটা বাস্তবতা থেকে আলাদা করার চেষ্টা করছেন না। আচ্ছা, অন্য প্রসঙ্গে কথা বলি। মুনিয়া নামে যে মেয়েটি ছবি এঁকে আপনি শেষ করেছেন, সে কি ফিরেছে? না। তাকে খুঁজে বের করার কোনো চেষ্টা কি করেছেন? না। না কেন? ইচ্ছা করলে তো মুনিয়াকে আমি আমার সামনে উপস্থিত করতে পারি। তাকে খুঁজে বের করার দরকার কি? তাও ঠিক। আমি এখন টেলিফোন রেখে দেব। আপনি কিছু বলতে চান? চাই। বলুন, আমি শুনছি। আমার ছেলে বিভাস বড় হয়ে তার সায়েন্স টিচার মিস রুমাকে বিয়ে করবে। শুনে ভালো লাগলো। আর কি বলবেন? আমি খুব আনন্দে থাকার চেষ্টা করছি, কিন্তু পারছি না। আপনি পারবেন। প্লিজ ডোন্ট গিভ আপ। সাইকেলে বৃষ্টিতে ঘুরে ঘুরে রুস্তম জ্বরে পড়েছে, প্রবল জ্বর। থার্মোমিটার দিয়ে জ্বর মাপা হয়নি বলে কত জ্বর জানা যাচ্ছে না। তার বিছানা জানলার পাশে। তার সময় কাটছে জানলা দিয়ে বৃষ্টি ভেজা আকাশের দিকে তাকিয়ে। আকাশে মেঘের কত না অদ্ভুত খেলা। রুস্তমের মনে হচ্ছে সে তার বাকি জীবনটা বিছানায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবে। শ্রাবণ মাসের সন্ধ্যা, আকাশে ঘন কালো মেঘ। যে কোনো মুহূর্তে বর্ষণ শুরু হবে। রুস্তমের বাড়ির গেটের কাছে র্যাক্সিনের সুটকেস হাতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার শাড়ি মলিন, চেহারা মলিন। সে ভেতরে ঢোকার সাহস সঞ্চয় করতে পারছে না। ঘন ঘন ঢোক গিলছে। সে কাছে, তার চোখ ভর্তি টলটলা পানি। মেয়েটার নাম মুনিয়া। বারান্দা থেকে মেয়েটিকে চণ্ডীবাবু প্রথম দেখলেন। অভয় দেওয়ার মতো গলায় বললেন, ভেতরে চলে যাও মা, স্যার আছেন। স্যার থাকতে আমাদের ভয় কি?
মুনির বললেন, ভালো আছেন দাদু? চণ্ডীবাবু বললেন, ভালো আছি মা। আমার স্যার ভালো আছেন? স্যারের জ্বর, 2 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ। আমার শরীরের যে অবস্থা, দোতলায় উঠে যে একবার দেখবো সে উপায় নেই। মুনিয়া সিঁড়ি ভেঙে ধীরে ধীরে দোতলায় উঠছে, তার শরীর কাঁপছে। মুনিয়ার মা মারা গেছেন, তার কোথাও যাওয়ার জায়গা নেই। মুনিয়ার প্রতি লেখক হুমায়ুন আহমেদের শুভেচ্ছা। জীবন তার মঙ্গলময় বাহু দিয়ে মেয়েটিকে স্পর্শ করুক, এই শুভকামনা।